হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলিজ। সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু জানিও। ওকে, চলো স্টার্ট করছি আজকের সেশনটা। আজকের সেশনটা হচ্ছে গিয়ে পদার্থের অবস্থার উপরে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। গতকালও আমরা গতিবিদ্যার উপরে, মেকানিক্সের উপরে বেশ কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থার উপর এমসিকিউ। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। শুরু করার আগে একবার চট করে বলে দিই যে সেশনটাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চটপট আনসার দেবে। আর আজকে ক্লাসটা একটু রেকর্ডেড যাচ্ছে বিকজ অফ সাম এঙ্গেজমেন্টস। তো আজকে একটুখানি রেকর্ডেড এটা যাবে। তো তোমরা সবসময় লাইভে কমেন্টগুলো ছাড়বে। আর ওভারঅল যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কোথাও মনে হয়, তাহলে কমেন্টে তো কমেন্ট করে আমাকে জানাতেই পারো। তাছাড়া আমাকে এশিয়ান গুপ্তা স্টাডি বলে আমার মেল আইডি আছে, asianGuptaStudy@gmail.com, এখানে মেলও করতে পারো। ঠিক আছে, asianGuptaStudy@gmail.com, এখানে আমাকে মেলও করতে পারো তোমরা। চলো স্টার্ট করি তাহলে। ফার্স্ট কোয়েশ্চেন, কালকের এই কোয়েশ্চেনটা বাকি থেকে গেছিল, তো এখান দিয়েই আমি স্টার্ট করব। এটা যদিও বা গতিবিদ্যার কোয়েশ্চেন, এখানে কাইনেটিক এনার্জির কথা দেখতেই পাচ্ছ তোমরা। চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দিয়ে স্টার্ট করব, এটা গতকালেরই কোয়েশ্চেন, তো এটা বাদ থেকে গেছিলো, সেই জন্য একটা কোয়েশ্চেন আর কোথায় লাগাবো, সেই জন্য আজকে কোয়েশ্চেন সেটটার শুরুই এটা দিয়ে করলাম। তো চলো, কাইনেটিক এনার্জি, ফর দি সেম কাইনেটিক এনার্জি বলছে একই রকম গতিশক্তি যদি থাকে, গতিশক্তি যদি একই হয়, একই যদি গতিশক্তি হয়, তাহলে মোমেন্টাম শ্যাল বি ম্যাক্সিমাম। মোমেন্টাম মানে ভরবেগ, ভরবেগ শ্যাল বি ম্যাক্সিমাম ফর ইলেকট্রন, প্রোটন, ডয়টেরন, আলফা পার্টিকেল। চট করে বলো। বলছে যে চারটে কণা এখানে দেওয়া আছে, ইলেকট্রন, প্রোটন, ডয়টেরন এবং আলফা। বলছে এদের প্রত্যেকেরই সমান গতিশক্তি সমান। ঠিক আছে, তাহলে ভরবেগের কি হবে? ভরবেগ মানে আমরা জানি কি হয়, ভরবেগ বা মোমেন্টাম পি দিয়ে যদি আমরা প্রকাশ করি, পি ইকুয়ালস টু mv, তাই না? আর গতিশক্তি কাইনেটিক এনার্জি কে দিয়ে ডিনোট করলে হাফ এম ভি স্কোয়ার, রাইট? গতিশক্তি মানে এটা, আর ভরবেগ মানে এটা, তাই তো? হ্যাঁ কি না, চটপট বলো। হলো? এবার এখান থেকে ভি এর ভ্যালু এর করো। ম্যাথামেটিক্স তোমরা এমনি প্র্যাকটিস করো, তাই হবে। হ্যাঁ কি হবে না? হলো? ভি এর ভ্যালু এটা বেরোলো, এখানে সিম্পলি পুট করে দাও। সে 1 নম্বরের ভ্যালু 2 নম্বরে পুট করে পাই। ঠিক আছে, বসিয়ে পাই। ভি স্কোয়ার হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই এম স্কোয়ার। হলো কি হলো না? কোনো জায়গায় অসুবিধা? আরেকবার রিপিট করবো, পি স্কোয়ার বাই এম, তাই আসছে তো? হাফ পি স্কোয়ার বাই এম। এবার বলা আছে গতিশক্তি সব জায়গায় সমান। গতিশক্তি যদি সমান হয় তার মানে গতিশক্তির মানটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে পি আর এম এর মধ্যে সম্পর্ক কিরকম হচ্ছে? বা এই দুটো তো কনস্ট্যান্ট, এইটা আর এইটা তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু রুট এম, তাই না? হলো কি হলো না? আরেকবার বলছি, দেখো প্রথম থেকে মন দিয়ে শুনবে। কাইনেটিক এনার্জি সমান বলা আছে, তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বলতে আমরা কি বুঝি? ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে গিয়ে ভর, আর ভি হচ্ছে গিয়ে বেগ, গতিবেগ। মোমেন্টাম মানে ভরবেগ, ভরবেগটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, এবং এটাকে লিখবো কিভাবে? ভর ইন্টু বেগ, রাইট? হলো? এখান থেকে ভি এর ভ্যালু বের করো, এমটা এর নিচে নিয়ে চলে যাও, পি বাই এম। হলো কি এত দূর? ভি এর এই ভ্যালুটা এখানে বসাও, কি হচ্ছে? কে ইকুয়ালস টু হাফ এম ইন্টু পি বাই এম এর হোল স্কোয়ার। হলো? তাহলে হাফ ইন্টু এম ইন্টু পি স্কোয়ার বাই এম স্কোয়ার। হলো? এম এম কেটে গেল, নিচে একটা এম পড়ে রইল খালি। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 2km। হলো? পি ইকুয়ালস টু 2k রুট আন্ডার
এবার এটার একটা মান বলে দিয়েছে, মানে বলেছে সব জায়গায় সমান, এটা তার মানে এটা কনস্ট্যান্ট বা এটা ধ্রুবক বলতে পারি। তাহলে এই সমান সমান সম্পর্কটাকে সমানুপাতিক করতে পারি কি, কারণ এই দুটো তো ধ্রুবক, তাই না? 2 যেরকম একটা মান, কে এরও একটা স্পেসিফিক মান আছে, হলো? তাহলে এবার বলো ম্যাক্সিমাম মোমেন্টাম কার হবে? যার ভর সবচেয়ে বেশি তার মোমেন্টাম সবচেয়ে বেশি, কারণ সমানুপাতিক সম্পর্ক, এম বাড়লে পি বাড়বে, তাই তো? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমার এম বাড়লে পি বাড়ছে, তাই তো? আলটিমেটলি তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোমেন্টাম তারই বেশি হবে যার মাস বেশি, তাই তো? এখানে মাস কার বেশি? ইলেকট্রন, প্রোটন, ডয়টেরন, আলফা। আলফা মানে হিলিয়াম, তাই না? হিলিয়াম মানেই হচ্ছে কি আলফা, তাহলে ভর কার বেশি হচ্ছে? হিলিয়ামের ভর সবচেয়ে বেশি না, তাই তো? হিলিয়ামের ভর সবচেয়ে বেশি, তার মানে আমার হয়ে গেল হিলিয়াম হয়ে যাচ্ছে আমার আনসার, বা আলফা পার্টিকেল হচ্ছে কি আনসার। খুব ট্রিকি কোয়েশ্চেন, খুবই ট্রিকি কোয়েশ্চেন। আমাকে কি জানতে হবে? কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন জানতে হবে, প্লাস আলফা পার্টিকেল যে হিলিয়ামের মতো সমস্ত কিছু ভর সংখ্যা থেকে শুরু করে পরমাণু ক্রমাঙ্ক সবই হিলিয়ামের মতো, সেটাও আমাকে জানতে হবে, তাই তো? এই দুটো জিনিস জেনে থাকলে কিন্তু আলটিমেটলি এই কোয়েশ্চেনটা জলভাত। চলো নেক্সট কোয়েশ্চেন। তো এখানে আমি মাসগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারবে। এখানে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রনের ব্যাপারটা দেওয়া আছে। এবার এতে হাইড্রোজেন ডয়টোরিয়ামে দেখতে পাচ্ছি আমরা একটা ইলেকট্রন, একটা নিউট্রন, একটা প্রোটন থাকছে। আলফা পার্টিকেলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আমাদের ইলেকট্রন বা দুটো প্রোটন থাকছে এবং 4টে আমাদের 4 হচ্ছে কি ভর সংখ্যা, তাই তো? আচ্ছা চলো আজকে প্রপার্টিজ অফ ম্যাটার এখান থেকে শুরু। খুব সোজা সোজা কয়েকটা কোয়েশ্চেন আছে, চটপট চলো করে নিই। বলছে which of the following states of matter the weakest intermolecular forces? ইন্টারমলিকুলার ফোর্সেস আমি বলেছিলাম যে দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল সেইটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, ঠিক আছে? তো আলটিমেটলি বলছে কোন স্টেট অফ ম্যাটার, মানে পদার্থের সাধারণত আমরা দেখেছি জেনারেলি 3টে অবস্থা, কঠিন, সলিড, লিকুইড এবং গ্যাস। তো এদের মধ্যে আলটিমেটলি উইকেস্ট ইন্টারমলিকুলার ফোর্সেস কোথায় কাজ করে, মানে দুর্বলতম এই আকর্ষণ বলটা কোথায় কাজ করে? সবচেয়ে দুর্বল আকর্ষণ বল কোথায় কাজ করে, সলিডে, লিকুইডে না গ্যাসে? ঝট করে আনসার দাও। আশা করছি তোমরা সবাই আনসার দিয়ে দিয়েছো। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের গ্যাস, তাই না? আমরা বলেছিলাম যে আলটিমেটলি আন্তরাণবিক আকর্ষণ বল, ঠিক আছে, আর এই ভিতরের দূরত্ব, এই দুটো ব্যস্তানুপাতিক হয়। মানে আন্তরাণবিক দূরত্ব, এটা নিয়েও কোয়েশ্চেন আছে পরে, সেই জন্য এই জায়গাটা একটু ক্লিয়ার করে রাখছি। দূরত্ব যত বাড়বে তত আন্তরাণবিক আকর্ষণ বল কমবে, সিম্পল জিনিস, তাই তো? মানে দূরত্ব যত বাড়বে পার্টিকেলগুলো একে অপর থেকে দূরে চলে যাবে, ফলে আকর্ষণ বল কমবে। আরেকটা আকর্ষণ বল যদি কমে তার মানে তাদের মধ্যে দূরত্ব বাড়বে, তাই তো? আর উল্টোটাও ঠিক, যে আন্তরাণবিক দূরত্ব যদি কমে যায় তাহলে আন্তরাণবিক আকর্ষণ বলটা বাড়বে। অণুগুলো যদি কাছাকাছি চলে আসে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। ক্লিয়ার? ঠিক আছে। Which of the following states of matter interatomic or intermolecular distance is fixed? বলছে নিচের কোন পদার্থের কোন অবস্থায় ইন্টার অ্যাটমিক মানে পরমাণুর মধ্যেকার দূরত্ব বা অণুর মধ্যেকার দূরত্বটা ফিক্স থাকে, বাড়েও না কমেও না? সলিড, লিকুইড, গ্যাস নাকি কোনোটাই না? ঝটপট আনসার দাও। সলিড, লিকুইড, গ্যাস নাকি কোনোটাই নয়?
আনসার হয়তো দিয়ে দিয়েছো তোমরা এতক্ষণে। তো চলো, আলটিমেটলি আনসার হবে সলিড। ঠিক আছে, কঠিনের ক্ষেত্রেই দেখি যে আন্তরাণবিক যে দূরত্বটা আলটিমেটলি একটা ফিক্সড থাকে। ঠিক আছে, চলো, লিকুইডে এবং গ্যাসে সেই ফিক্সড জিনিসটা থাকে না। নেক্সট কোয়েশ্চেন, চলো। Which of the following relations between kinetic energy and potential energy is true about solid? ঠিক আছে, বলছে নিচের কোন রিলেশনটা কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে ইজ ট্রু অ্যাবাউট সলিডস। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা বাদ দাও, স্কিপ করছি আমরা। আচ্ছা, which of the following states of matter has the weakest intermolecular forces? বলছে নিচের কোন পদার্থের অবস্থাটার মধ্যে উইকেস্ট ইন্টারমলিকিউলার ফোর্স আমরা দেখতে পাই, মানে সবচেয়ে দুর্বল একটা আন্তরাণবিক আকর্ষণ বল আমরা দেখতে পাই। নিচের কোন পদার্থের অবস্থার মধ্যে এই ঘটনাটা আমরা দেখতে পাই? ঝটপট আনসার চাই। উইকেস্ট ইন্টারমলিকিউলার ফোর্স, খুব সোজা কোয়েশ্চেন। আমি বললাম যে আন্তরাণবিক দূরত্ব যত বাড়বে তত আন্তরাণবিক আকর্ষণ বল কমবে, তাই তো? তো আন্তরাণবিক আকর্ষণ বল কার কম হবে? যার মধ্যে আন্তরাণবিক দূরত্ব সবচেয়ে বেশি। আর আন্তরাণবিক দূরত্ব কার মধ্যে সবচেয়ে বেশি? ঝটপট আনসার চাই। আন্তরাণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয় গ্যাসের ক্ষেত্রে, সুতরাং আন্তরাণবিক আকর্ষণ বল সবচেয়ে কম হবে গ্যাসের ক্ষেত্রে। চলো, কনসেপ্ট ক্লাসগুলো করেছো, ওখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে এই আন্তরাণবিক দূরত্ব এবং আকর্ষণ নিয়ে কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো এখন দেখতেও পাচ্ছ কোয়েশ্চেন আসছে। আচ্ছা, the formula we use to find stress, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্ট্রেস ফাইন্ড করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? স্ট্রেস ফাইন্ড আউট করতে গেলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? স্ট্রেস ফাইন্ড করতে গেলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? দেখো, স্ট্রেস আর প্রেশারের মধ্যে ডিফারেন্স আছে। স্ট্রেস মানেও ফোর্স পার এরিয়া, আর প্রেশার মানেও আমরা জানি একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা ফোর্স বলছি, তাই তো? আচ্ছা, চাপ বলছি, তাই তো? ঠিক আছে, মানে স্ট্রেস মানেও ফোর্স পার এরিয়া, আর চাপ মানেও আমরা বলি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলি, তাই তো? তো তা সত্ত্বেও স্ট্রেস আর চাপের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যদিও দুটোর এক্সপ্রেশন একই রকম। স্ট্রেস মানেও ফোর্স পার এরিয়া আর চাপ মানেও ফোর্স পার এরিয়া। আনসার হবে বি, ফোর্স পার এরিয়া। কিন্তু বিষয় যেটা, যে ফোর্স পার এরিয়া বলতে কি বুঝতে চাইছি আমরা বা কি বোঝাতে চাইছি, সেইটা হচ্ছে গিয়ে আলটিমেটলি স্ট্রেস মানে হচ্ছে গিয়ে যখনই কোনো একটা বস্তুর ওপরে তুমি চাপ প্রয়োগ করে সেইটাকে আলটিমেটলি কি করছো? ডিফর্ম করছো, তার আকার আকৃতির পরিবর্তনের চেষ্টা করছো। ঠিক আছে, মানে একক ক্ষেত্রফলের মধ্যে তার কতটা আকার আকৃতি পরিবর্তন হলো এতটা পরিমাণ বল প্রয়োগ করার ফলে, সেইটা আমরা দেখছি স্ট্রেসের মাধ্যমে। ঠিক আছে, ওকে। স্ট্রেসের জন্য কিন্তু প্রেশার জেনারেট হয় না, কিন্তু প্রেশারের ফলে কিন্তু স্ট্রেস জেনারেট হতে পারে। ঠিক আছে, প্রেশার মানে সবসময় একটা পজিটিভ ফোর্স,
আর স্ট্রেস মানে কিন্তু নেগেটিভ ফোর্সও হতে পারে, আকার আয়তন কমে গেল। ওকে, ঠিক আছে। স্ট্রেসটা একটা ইন্টারনাল ফোর্স বলতে পারি, আর প্রেশারটা একটা এক্সটার্নাল ফোর্স। প্রেশার মানে বাইরের থেকে আমরা প্রয়োগ করি এটা, তাই তো। স্ট্রেস মানে হচ্ছে গিয়ে কোনো একটা পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্য তার ভিতর থেকেও কিছু একটা ডেভেলপ হয়, সেইটাকেই স্ট্রেস বলছি। একক ক্ষেত্রফলের উপর যে সে নিজে যে বলটা প্রয়োগ করছে আলটিমেটলি, স্ট্রেন যেটা, ঠিক আছে। তো যাই হোক, এটা আভ্যন্তরীণভাবে ডেভেলপ হচ্ছে স্ট্রেসটা, ঠিক আছে। চাপ মানে সবসময় আমাদের একটা মাথায় ছবি আছে, চাপ মানে একটা চেপে দিচ্ছে কিছুকে, মানে কম্প্রেসিভ হচ্ছে সেটা, এই তো। চাপ মানে কম্প্রেসিভ হচ্ছে। স্ট্রেস কিন্তু টেনসাইলও হতে পারে, কম্প্রেসিভও হতে পারে, ঠিক আছে। তো চলো, এই হলো আমরা স্ট্রেস আর ফোর্স প্রেশারের মধ্যে ডিফারেন্সটা আমি এই জন্য বলে দিলাম যাতে তোমাদের গুলিয়ে না যায়, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলকে তো চাপ বলা হচ্ছে, আবার স্ট্রেসের আমরা যখন গাণিতিক রূপটা দেখছি তখন ফোর্স পার এরিয়া মানেটা কি, ঠিক আছে। তো বিষয়টা বোঝা গেল। যখনই আমরা ডিফরমেশনের কথা বলবো বা আকার আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয় তখন এই স্ট্রেস স্ট্রেন এই জিনিসগুলো আসে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো, প্লাজমা। আচ্ছা, প্রপার্টিজ অফ ম্যাটার যারা যারা ক্লাস করেছো তাদের তো এটা বলাই উচিত যে প্লাজমা বিষয়টা কি। ঝট করে আনসার দাও, আমি তত করে চার্জারটা কানেক্ট করে আসি। চলো, হয়েছে। প্লাজমা যেটাকে আমরা ফোর্থ স্টেট অফ ম্যাটারও বলি, তাই না। প্লাজমা ইজ এ স্যুপ, তাই না। কিসের স্যুপ? আয়নের স্যুপ। আমি বারবার বলেছিলাম তোমাদের, পদার্থের তিনটে দশা ওয়েল অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ সলিড, লিকুইড এবং গ্যাস, তাই না। জেনারেলি পদার্থের তিনটে দশা সাধারণ উষ্ণতায় আমরা দেখতে পাই। এবার উষ্ণতা খুব বেড়ে গেলে বা উষ্ণতা খুব কমে গেলে, সুপার লো টেম্পারেচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বোস আইনস্টাইন কনডেন্সেট দেখতে পাই, বা হাই টেম্পারেচারের ক্ষেত্রে প্লাজমা পার্টিকেল দেখতে পাই। তো এই বিষয়টা কি হচ্ছে, সুপার এক্সাইটেড স্টেট প্লাজমা, তাই না। প্লাজমাকে আমি বলেছিলাম ফোর্থ স্টেট অফ ম্যাটার। চেন মেল্টার স্টেট মনে আছে নিশ্চয়ই তোমাদের, যারা কনসেপ্ট ক্লাস করেছো তারা জানো, আর যারা করনি আড্ডার চ্যানেলে গিয়ে কনসেপ্টগুলো ক্লাসগুলো করে ফেলো, ঠিক আছে, বা আমার টেলিগ্রাম গ্রুপেও যেতে পারো। চলো, তাহলে প্লাজমা কি? প্লাজমা হচ্ছে কি একটা স্যুপ। কিসের স্যুপ? আয়নের স্যুপ, ঠিক আছে। অবভিয়াসলি আয়নের স্যুপ, তাহলে প্লাজমা কনসিস্ট অফ, প্লাজমা কি ধারণ করে? আয়ন ধারণ করে। আলটিমেটলি প্লাজমা হচ্ছে কি আয়নের একটা স্যুপ, ঠিক আছে। এবং প্লাজমায় আলটিমেটলি আয়ন থাকছে বলে প্লাজমা কি করতে পারছে, হয় পজিটিভ নয় নেগেটিভ আয়ন থাকছে, যার ফলে প্লাজমা কি করতে পারছে, প্লাজমা কিন্তু তড়িৎ পরিবহনেও এক্সপার্ট হবে, তাই না। খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারবে যেহেতু নেগেটিভ কণাটাও থাকছে, তাই তো, আয়ন থাকছে। ওকে, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হবে প্লাজমার। এটা একটুখানি অ্যাডিশনাল লিখে রাখো, এটার ওপরেও এমসিকিউ আছে। চলো, a machine which works on Pascal's law is known as vernier caliper, hydraulic press, barometer, screw gauge. চটপট আনসার চাই। এটা মোটামুটি যারা ফিজিক্স প্র্যাকটিক্যাল করেছো তারা একটু একটু আধটু জানো।
তারা জানবে, আর যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করেছো তারা তো 100% জানো। ঠিক আছে, চলো পাস্কেলের ল, যেটা আলটিমেটলি চাপের কথা বলে এবং চাপের যে বহিঃপ্রকাশ সেইটার কথা বলে, সমভাবে চাপের বহিঃপ্রকাশের কথা বলে পাস্কেলের সূত্র। তো সেইটা মেনে যে যন্ত্রটা হয় দ্যাট ইজ হাইড্রোলিক প্রেস। আমরা এর আগেও এসটিএম এ আলোচনা করেছি। ঠিক আছে, ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ মাপি। খুব ছোট কোনো পার্টিকেল হলে সেক্ষেত্রে স্ক্রিউ গজ দিয়ে আমরা তার ব্যাসার্ধ মাপি। আর ভার্নিয়ার ক্যালিপার, এইটা দিয়ে আমরা তার দৈর্ঘ্যটা মাপি। ঠিক আছে, এটা দিয়ে দৈর্ঘ্য মাপি। ওকে, প্র্যাকটিক্যাল রুমে যাদের যাতায়াত আছে তারা, আমি এই ছবিটা রেখেছিলাম এখানে, যাই হোক, তো এই রকম একটা যন্ত্র নিশ্চয়ই দেখেছো বা কিনতেও হয়েছিল অনেককে। এইরকম একটা যন্ত্র আমরা ইউজ করতাম, তাই না? তো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, যেটা দিয়ে আমরা কোনো একটা পদার্থ এর ভিতরে ঢুকিয়ে এখানে স্ক্রুটাকে টাইট করে দেওয়া হতো। তো আলটিমেটলি এখানে একটা স্কেল লাগানো থাকতো, সেটা দিয়ে বোঝা যেত যে এই পদার্থটার দৈর্ঘ্য কত, তাই না? স্ক্রিউ গজ যদি বলি এইরকম দেখতে হতো, স্ক্রিউ গজ এরকম দেখতে হতো। এখানে পদার্থটা আটকানোর জায়গা থাকতো এবং এটা দিয়ে আলটিমেটলি পদার্থর ব্যাসার্ধ কতটা সেইটা এখানে একটা স্কেল লাগানো থাকতো, সেইটা দিয়ে আমরা দেখতে পারতাম, তাই তো? তো আলটিমেটলি হলো, ঠিক আছে, তাহলে উত্তর কি হচ্ছে? হাইড্রোলিক প্রেস। ওকে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যে কোনো পদার্থের আমরা দৈর্ঘ্যটা মাপতে পারি, আর স্ক্রিউ গজ দিয়ে ব্যাসার্ধ। চলো, ফোর্স অ্যাক্টিং নর্মালি পার ইউনিট এরিয়া অফ দি অন দি সারফেস অফ এ বডি। নর্মালি মানে লম্বভাবে, ঠিক আছে? নর্মালি কথাটার অর্থ হচ্ছে লম্বভাবে, ঠিক আছে? নর্মালি আবনর্মালি নয়, এখানে ট্যানজেন্ট এবং নর্মাল এই কনসেপ্টটা কাজ করে। নর্মাল মানে হচ্ছে কি লম্বভাবে, ঠিক আছে? ফোর্স অ্যাক্টিং নর্মালি মানে লম্বভাবে যে ফোর্স অ্যাক্ট করে কার উপরে? একক ক্ষেত্রফলের ওপরে, তাকে কি বলি? ঝটপট আনসার চেক। একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল, তাকে কি বলি? একটু আগেই দেখলাম, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, তাই তো? তাহলে আনসার হবে এখানে আমাদের প্রেশার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলছে, ফ্লোটিং অবজেক্ট ডিসপ্লেসেস ফ্লুইড having a weight equal to the weight of the object as per the principle of flotation, Einstein principle, Pascal's principle, Newton's principle। ঝটপট দেখি কে কে আনসার করতে পারো। যখন হয়তো এটা লাইভ চলবে আমি হয়তো দেখবো, মানে যদি আমি ফ্রি থাকি, যে এই টাইমটা অ্যাকচুয়ালি আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো আমি যদি সেই ক্লিনিকে যদি ফ্রি থাকি আমি অবশ্যই দেখবো কে কে আনসার দিচ্ছ তোমরা। ওকে, ঝটপট, খুব ইজি কোয়েশ্চেন। আমরা জানি যে বলছে কি, যে একটা ধরো নিমজ্জিত বস্তু বা ভাসমান বস্তু, ঠিক আছে? একটা জল ছিল, জলের মধ্যে তুমি একটা কোনো বস্তুকে ডুবিয়ে দিয়েছো, ঠিক আছে? আর আলটিমেটলি এই বস্তুটা, ডোবানো বস্তুটা আলটিমেটলি নিজের যতটা ওয়েট এর মধ্যে নিমজ্জিত আছে সেই ওয়েটের জলকে অপসারিত করে, তাই তো? এইটা আমরা কোথায় দেখতে পাই? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, ভাসমান বস্তুর নীতি বা নিমজ্জিত বস্তুর নীতি। পরবর্তীকালে আমরা এটাকে আর্কিমিডিসের প্রিন্সিপাল হিসেবেও দেখি, আর্কিমিডিসের নীতি। চলো নেক্সট, ম্যাক্সিমাম লিমিট আপ টু উইচ স্ট্রেস ইজ অ্যাপ্লাইড অন এ বডি উইদাউট ডিফর্মেশন ইজ কল্ড অ্যাজ। বলছে যে স্ট্রেস মানে আমি দেখলাম ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে আমরা স্ট্রেস বলছি, কিন্তু স্ট্রেসটা কেন, কি উদ্দেশ্য নিয়ে স্ট্রেসটা অ্যাপ্লাই করা হয়? কি উদ্দেশ্য নিয়ে স্ট্রেসটা অ্যাপ্লাই করা হয়? যে আকার আকৃতির পরিবর্তন, আকার আকৃতির পরিবর্তন, এই উদ্দেশ্য নিয়ে স্ট্রেসটা দেওয়া হয়, তাই তো? আকার আকৃতির পরিবর্তন, ঠিক আছে?
তো বলছে যে ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে, একটা ধরো তোমার কাছে বস্তু আছে, বস্তুটার উপরে তুমি স্ট্রেস প্রয়োগ করছো করছো করছো, আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে এটা বস্তুটার আকার পরিবর্তন হবে, তাই তো? জাস্ট পরিবর্তন হওয়ার আগের স্টেজটার কথা বলা হচ্ছে এখানে, যে ম্যাক্সিমাম কতটা স্ট্রেস অ্যাপ্লাই করা যেতে পারে সেইটাকে, সেই পয়েন্টটাকে, যে পয়েন্টের পর থেকে বস্তুর আকারটা পরিবর্তন হয়ে যেতে পারে স্ট্রেসের প্রভাবে। আকার পরিবর্তন হওয়ার আগের, জাস্ট আগের যে লিমিটটা, সেই লিমিটটাকে কি বলা হয়? ঝটপট। সেই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। ফর এক্সাম্পল, আমি একটা যদি রাবার ব্যান্ড, আমার কাছে যদি একটা রাবার ব্যান্ড বা গার্ডার যেটাকে আমরা বলি যদি আছে, ঠিক আছে, আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, এটা আবার নিজের পজিশনে এসে গেল, ঠিক আছে। আমি এটাকে আরেকটু বেশি টেনে ছেড়ে দিলাম, এটা আবারও নিজের পজিশনে চলে এলো। একটা টাইম পর্যন্ত আমি যদি এটাকে আরও বেশি টানি, তাহলে দেখা যাচ্ছে সে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা বস্তুতে পরিণত হলো, আর গোল হলো না, মানে ওর যে অরিজিনাল আকার সেটাই আর ফিরতে সে পারলো না। তো আলটিমেটলি কি হচ্ছে, আমি বাইরের থেকে স্ট্রেস দিচ্ছি, তো এটার মধ্যে পরিবর্তন ঘটছে, আমি স্ট্রেস দিচ্ছি, আবার এ নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে একটা লিমিট, যার পরে আর যখন আমি স্ট্রেস দিচ্ছি তখন ও আর নিজের জায়গায় ফিরছে না, ঠিক আছে, ও আর নিজের জায়গায় কিন্তু ফিরছে না, সেই লিমিটটাকেই বলবো আমরা ইলাস্টিক লিমিট, ঠিক আছে, হলো? চলো নেক্সট বলা হচ্ছে, তাহলে এই আনসারটা হচ্ছে কি বি হয়ে গেল, ইলাস্টিক লিমিট। জাস্ট ডিফর্মেশনের আগে পর্যন্ত যতটা স্ট্রেস দেওয়া যায় সেই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। যে লিমিটের পরে গিয়ে রাবার ব্যান্ডটাকে যদি আমি টানি তাহলে সেটা ছিঁড়ে যাবে, হলো? একটা বাবল বা একটা বুদবুদ আছে আমার কাছে, এই বুদবুদটা স্টেবল কখন হবে? বুদবুদের ভিতরের যে প্রেশার আর বুদবুদের বাইরের যে প্রেশার, সেই প্রেশারটার মধ্যে কি ডিফারেন্স, মানে যদি ডিফারেন্ট প্রেশার থাকে নাকি ইকুয়াল প্রেশার থাকে, নাকি বাইরের প্রেশারটা কম থাকে নাকি বাইরের প্রেশারটা বেশি থাকে, কীরকম হলে বুদবুদটা স্টেবল থাকবে? খুব সোজা কোয়েশ্চেন। একটা বুদবুদ আছে, ঠিক আছে, বাবল আছে, যেটা স্টেবল আছে, ফাটছে না, ঠিক আছে, তাহলে আলটিমেটলি প্রেশারটা কি হচ্ছে, বাইরের প্রেশারটা আর ভিতরের প্রেশারটা কি সমান, নাকি বাইরের প্রেশারটা বেশি না বাইরের প্রেশারটা কম, নাকি দুটোই আলাদা আলাদা? কি হবে আনসার? ঝটপট। ওকে, চলো এখন এতক্ষণে আনসার দিয়ে দিয়েছো তোমরা সকলে। আনসার কি হচ্ছে, দেখো, বাইরে আর ভিতরের প্রেশারটা যখন সমান হবে তখনই এই বুদবুদটা টান টান পর্দার মতো থাকবে, তাই না? ভিতরের প্রেশার যদি বেশি হয় তাহলে এই প্রেশারটা বুদবুদটাকে ভিতর থেকে ফাটিয়ে দেবে, বাইরের প্রেশারটা যদি বেশি হয় তাহলে বাইরের প্রেশারটা বুদবুদটাকে বাইরের থেকে রাপচার করিয়ে দেবে, তাই না? তো আলটিমেটলি ইকুয়াল প্রেশার হতে হবে, যেটা আমরা আমাদের বডির ক্ষেত্রেও দেখি, যে আমার বডির ভিতরে ব্লাডের একটা প্রেশার থাকে, ব্লাড ভেসেল বা রক্তবাহের মধ্যে ব্লাডের একটা প্রেশার থাকে, আর যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে ব্যালেন্স করে, ব্লাড প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে ব্যালেন্স করে, তাই তো? তো আলটিমেটলি যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বেশি বেড়ে যায় তাহলে সেটাকে ব্লাড ভেসেলগুলোকে, রক্তবাহগুলোকে ফাটিয়ে দিতে পারে। আবার ব্লাড প্রেশারটা যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আলটিমেটলি এইখানে এইগুলোতে রাপচার হয়ে যাবে, তাই তো? ভিতর থেকে ফাটিয়ে বাইরের দিকে রক্ত বেরিয়ে আসবে, যেটা আমরা দেখি যে খুব হাই অল্টিটিউডে গেলে, হিমালয়ের কোনো জায়গায় গেলে আলটিমেটলি আমরা দেখতে পাই পার্বত্য অঞ্চলে,
যেখানে উচ্চতা অনেক বেশি, এয়ার প্রেশার অনেক কম, সেইখানে দেখতে পাই যে আলটিমেটলি আমাদের গাল যেটা খুব পাতলা চামড়া হয় সেই জন্য বোঝা যায়। তো সেগুলো দেখি লাল হয়ে যায় আলটিমেটলি। সেটা কেন হচ্ছে না, এই ব্লাড প্রেশারের ওপরে প্রেশারটা বাড়ছে, যেহেতু একদিকের প্রেশারটা কমছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কমছে, তাই এটা বেড়ে যাচ্ছে, যার বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি লাল লাল ভেসেলগুলো। ঠিক আছে, চলো এসআই ইউনিট অফ ডেন্সিটি, ডেন্সিটির এসআই ইউনিটটা কি হবে ঝটপট দেখি। ঘনত্বের এসআই একক কে কে বার করতে পারবে? ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাই না? ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো তাই তো। ভরের এসআই ইউনিট কি? ভরের এসআই ইউনিট কি ঝটপট? কেজি। আয়তনের, আয়তন মানে কি হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে তিনটেকেই আমরা মাপি কি দিয়ে? মিটার দিয়ে। তাহলে 3টে মিটার গুণ করে ফেলো, মিটার কিউব হয়ে গেল। আর ভর মানে হয়ে গেল কেজি, আর আয়তন মানে হয়ে গেল মিটার কিউব, তার মানে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, বা কেজি m⁻³ মানে ওই আর কি অনন্যকটা, বোঝো তো? মানে x⁻⁻1 বলতে কি বোঝায়? 1/x, তাই না? x⁻⁻2 বলতে কি বোঝায়? 1/x²। সেরকমই 1/m³, এটাকে আমরা লিখতে পারি m⁻⁻3। ক্লিয়ার অর নট? ঠিক আছে, হলো? কি বললাম? ঘনত্ব মানে হচ্ছে গিয়ে ভর বাই আয়তন, রাইট? আয়তন মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ইন বোথ দি 3 কেসেস উই ক্যান কনসিডার মিটার। দৈর্ঘ্য মিটারে মাপি, প্রস্থ মিটারে মাপি, উচ্চতাও মিটারে মাপি, তাহলে মিটার কিউব। আর ভরের এসআই একক হচ্ছে কেজি, কেজি পার মিটার কিউব। তাহলে এটাকে ভালো করে লিখলে কেজি, মানে এক লাইনে লিখতে গেলে m⁻⁻3। হলো কি হলো না? আনসার হবে বি। বোঝা যাচ্ছে? তাহলে এইরকম কিন্তু এসআই ইউনিট তোমাদেরকে বার করতে দিতে পারে। এটা ট্রিক্স ট্রিপস সমস্ত ইউনিট মেজারমেন্ট থেকে, পরিমাপ একক থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে রিসেন্টলি, তো সেইগুলো কিন্তু আমরা ডিসকাস করে ফেলেছি। আড্ডাতেই একটা ইউটিউবে ফ্রি ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো। পরিমাপ ও এককের আমি 2টো ক্লাস নিয়েছি সম্ভবত। ঠিক আছে, মানে একই ক্লাস দুবার নিয়েছি, যেহেতু অনেকে বলছিল একবার করে লাইভ করবে, ওই কারণে। ঠিক আছে, তো চলো মুভিং টু দি নেক্সট কোয়েশ্চেন। আশা করি বোঝা গেছে। কারোর যদি, আমি আবারও বলছি, কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে মেনশন করবে, বা পার্সোনালি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমাকে একটুখানি মেল করে দিও asenguptastudy বলে @gmail.com, এটায়। হলো কি? আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যে আড্ডায় যে সমস্ত, আড্ডায় অনেকগুলো পেড কোর্সও চলছে, তো আলটিমেটলি কেউ যদি কোনো পেড কোর্স কিনতে চাও সেক্ষেত্রে আমার কোড হচ্ছে গিয়ে Y269, এটা ইউজ করতে পারো, 80 to 90% অফ পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের বন্ধুরাও যদি কেউ ভেবে থাকে যে আড্ডায় কোনো পেড কোর্স নেবে, তো তাদেরকেও রেফার করতে পারো। ওকে, চলো নেক্সট। সলিড হ্যাভ ফিক্সড, এর থেকে সোজা কোয়েশ্চেন মনে হয় না। মানে কঠিনের কি জিনিসটা ফিক্স থাকে, চেঞ্জ হয় না? শুধুমাত্র আয়তন, শুধুমাত্র আকার, অবস্থান, ভলিউম মানে হচ্ছে গিয়ে তোমার আয়তন এবং আকার। চটপট আনসার দাও, এর থেকে সোজা কোশ্চেন আর হয় না। চলো, সলিডদের কি ফিক্স থাকে? যারা কঠিন হচ্ছে তাদের কি জিনিসটা, কোন জিনিসটা ফিক্স থাকে? ভলিউম এবং শেপ, তাই না? আকারও ফিক্স থাকে এবং আয়তনও ফিক্স থাকে। ভলিউম অ্যান্ড শেপ হবে আনসার। নেক্সট, matter whose molecules have random motion and move with very high velocities is
ঠিক আছে? একটা পদার্থ যার আলটিমেটলি মলিকিউলস বা অণুগুলোর খুব একটা র্যান্ডাম মোশন দেখতে পাওয়া যায়, আমরা কিন্তু এটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম, এবং প্রচণ্ড একটা অত্যন্ত বেশি একটা গতিবেগ নিয়ে এরা ছুটে বেড়ায়, একটা এমন পদার্থ যার অণুগুলোর মধ্যে একটা র্যান্ডাম মোশন দেখতে পাওয়া যায়, মানে কোনো স্থায়ী মোশন না, মানে এই দিকেই যাবে তো এদিকেই যাবে না, র্যান্ডাম মোশন, মানে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, অনিশ্চিত একটা মোশন দেখতে পাওয়া যায়, আনপ্রেডিক্টেবল। এবং এই যেটা হয়, এই মুভমেন্টটা খুব হাই ভেলোসিটিতে হয়, অত্যন্ত বেশি গতিবেগে হয়। ঝটপট বলো। আশা করছি আনসার দিয়ে পেরেছো তোমরা। গ্যাস হবে দিয়ে আলটিমেট আনসার আমরা দেখলাম, ব্রাউনিয়ান মোশন দেখেছিলাম আমরা। তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্যাস হবে, এবং গ্যাসের যে অণুগুলো সেইগুলোই আর একদিক থেকে অন্যদিকে মুভ করতে থাকে, এবং এটা র্যান্ডম মুভমেন্ট হয়, কেউ প্রেডিক্ট করতে পারে না, আর এই মুভমেন্টের সময় কণাগুলোর গতিবেগ অত্যন্ত বেশি হয়। ডেন্সিটি অফ মার্কারি ইজ কত টাইমস ওয়াটারের ডেন্সিটি আমরা সকলেই জানি, তো 1, আর আলটিমেটলি মার্কারির ডেন্সিটিও 13.59 হয়। তো 59টাকে সাম আপ যদি করি, আলটিমেটলি 9 যেহেতু, সেই জন্য জাস্ট তার আগের যে পজিশনটা ডেসিমাল প্লেসে 1 যোগ হচ্ছে, তো 13.6 টাইমস, তাই তো আনসার হবে 13.6 টাইমস। চলো নেক্সট কোয়েশ্চেন। হয়েছে? বলছে প্রপার্টি অফ আ বডি টু রিস্টোর ইটস অরিজিনাল সাইজ অ্যান্ড শেপ অ্যাজ ডিফর্মিং ফোর্স সিজেস টু অ্যাক্ট ইজ কল্ড। দেখো বলছে যে বাইরের থেকে কোনো রকম ফোর্স, মানে ডিফর্মিং ফোর্স, মানে যেটা তোমার আকার আকৃতি চেঞ্জ করতে পারে, তাই তো, আকার আকৃতি চেঞ্জ করতে পারে, সেটাকে বলা হয় ডিফর্মিং ফোর্স, তাই তো। তো আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে যে রিস্টোর ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ। ডিফর্মিং ফোর্স মানে বাইরের থেকে যে ফোর্সটা প্রয়োগ করে আলটিমেটলি পদার্থের যে আকার আকৃতি চেঞ্জের একটা চেষ্টা চলছে, সেই ফোর্সটা মানে যে প্রপার্টিটা, ঠিক আছে, যে রিস্টোর ইটস অরিজিনাল সাইজ, এবং সেই ফোর্সটার এগেনস্টে গিয়ে পদার্থ যে নিজের একটা অরিজিনাল সাইজ এবং শেপ বজায় রাখার চেষ্টা করছে, সেইটাকে কি বলা হয়, এই পুরো ঘটনাটাকে কি বলা হয়, বা এই বৈশিষ্ট্যটাকে, প্রপার্টি বা এই ধর্মটাকে কি বলা হয়? কি বলা গেল, কি বললাম বোঝা গেল? আলটিমেটলি বাইরের থেকে একটা ডিফর্মিং ফোর্স প্রয়োগ করে পদার্থের আকার আকৃতি চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, পদার্থের আকার আকৃতি চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই চেঞ্জ করার সময়
ঠিক আছে? এটা চেঞ্জ করার সময় পদার্থ নিজের থেকে একটা এই চেঞ্জের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে, তাই না? এবং বল প্রয়োগ করে নিজের যে সাধারণ অবস্থা সেটাকে বজায় রাখার চেষ্টা করছে। এই ঘটনাটাকে কি বলা হয়? ইলাস্টিসিটি। ঠিক আছে? স্থিতিস্থাপকতা। কি বলা হয়? স্থিতিস্থাপকতা, তাই তো? চলো নেক্সট। চলো প্লাজমা। একটু আগে আমরা প্লাজমা নিয়ে কথাবার্তা বলেছি। প্লাজমা কি ধরনের, মানে প্লাজমা কি করে? প্লাজমা কন্ডাক্টিং, মানে পরিবহন করে খুব ভালো। নন কন্ডাক্টিং মানে পরিবহন করে না। রেজিস্টিভ মানে বাধা প্রদান করে না। ইনসুলেটর মানে অন্তরক, মানে একেবারেই তাপতড়িতের পরিবহন করে না। প্লাজমা ইজ হাইলি কি? কন্ডাক্টিং, নট কন্ডাক্টিং, রেজিস্টিভ এবং ইনসুলেটর। কোনটা হবে? দেখো প্লাজমা মানে আমি বলেছিলাম সুপ অফ আয়ন্স, তাই না? সুপ অফ আয়ন্স, যার মধ্যে পজিটিভ নেগেটিভ আয়নগুলো আছে সমস্ত, তাই তো? পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো যার মধ্যে আছে সেটাকেই আমরা প্লাজমা বলছিলাম। তাই তো? তো অবশ্যই পজিটিভ নেগেটিভ চার্জ আছে, চার্জ পার্টিকেল বা আয়ন বা চার্জ পার্টিকেল। তো চার্জ পার্টিকেল বলে আলটিমেটলি এটা কি করতে পারে? পরিবহন খুব ভালো পরিবহন করতে পারে, যেটাকে আমরা বলি হাইলি কন্ডাক্টিং, বা পরিবহন ক্ষমতা অত্যন্ত ভালো। ঠিক আছে? নেক্সট। চলো আজকে এই পর্যন্তই রাখছি। শেষ করার আগে একটা কথা আরেকবার বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আমাকে কেউ যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও বা আজকের সেশনটা কীরকম লাগলো না লাগলো সেটা তো লাইক কমেন্টের মধ্যে দিয়ে তোমরা জানাচ্ছই, আর ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো। কিন্তু তা সত্ত্বেও যদি জেনারেলি আমাকে কিছু জানানোর থাকে, তোমরা সেনগুপ্তা স্টাডি, এটা আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, ASENGUPTASTUDY@gmail.com, এটায় তোমরা মেল করতে পারো। ঠিক আছে? আর আড্ডায় অনেকগুলো পেড কোর্স চলছে, সেইখানে অ্যাডমিশন নিতে গেলে আমার কোড Y269 এটা ইউজ করতে পারো, 80 to 90% অফ পেয়ে যাবে। ঠিক আছে? এই সেশনটা আজকে রেকর্ডেড দিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে এই টাইমটায় আমার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে। তো হোপফুলি সেশনটা তোমাদের হেল্পফুল হবে, তোমাদের জন্য হেল্পফুল হবে। আর সেশনটায় প্র্যাকটিক্যালি হয়তো তোমাদের সঙ্গে দেখা হলো না, বা আমি ইন্ডিভিজুয়ালি কারোর নাম নিতে পারলাম না। তো সেক্ষেত্রে আমি একটু বলে রাখবো যে তোমরা যখন সেশনটা দেখবে, হোপফুলি আমি যদি তখন ফ্রি থাকি, মানে ক্লিনিকের ভিতরে যদি না থাকি, অবশ্যই আমি তোমাদের কমেন্টগুলো দেখবো। ওকে? তো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের সেশনটা কীরকম লাগলো। আর কালকে আবার দেখা হচ্ছে ঠিক 3টের সময়। কালকে সানডে আমার ক্লাসের টাইমিংটাও একটু জানিয়ে রাখি, তোমরা অনেকেই জানতে চাও। আমার মানডে টু স্যাটারডে ক্লাস হয় 4টের সময়। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এই 3 দিন এক্সট্রা ক্লাস হয়, মানে 4টে ক্লাসটা হয়। তাছাড়াও 12:15টার সময় ক্লাস হয়। ঠিক আছে? আর এছাড়াও আমার সানডেতে যে ক্লাসটা হয় সেটার টাইমিং হচ্ছে গিয়ে 3 to 5। ঠিক আছে? জেনারেলি সায়েন্স ক্লাস তো আমি নিই, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা সায়েন্সে, মাস্টার্সও। আর আলটিমেটলি জিওগ্রাফি ক্লাসও আমি নিই, কারণ সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার সময় আমি যেটা বলি জেনারেলি, যে জিওগ্রাফির সঙ্গে আমার সেখানেই সাক্ষাৎ এবং সখ্যতা। তো যাই হোক, তো কালকে 3টে থেকে 5টার সময় দেখা হচ্ছে। কালকে রোববার, কালকে 3টে থেকে 5টা অবধি তোমাদের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। এবং সকলে মিলে চলে এসো এবং সেশনটাকে শেয়ারও করে দাও এখন থেকে পারলে। আর যেটা বলার, এই দিনকে আমরা বেশ কিছু টপিক জিওগ্রাফির, যেগুলো তোমাদের খুব মানে কি বলবো, রীতিমতো খুব প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে যে সমস্ত টপিকগুলো, সেগুলো নিয়ে ডিসকাশন করব। মেনলি চাপ বলয় নিয়ে, প্রেশার বেল্ট নিয়ে ডিসকাশন করব, এবং খুব সহজে কিভাবে মনে রাখা যায়
ওয়েস্টার্লি ইস্টার্লি কি, ওকে, বিভিন্ন বায়ুগুলোর নাম কি হচ্ছে, ওকে, ট্রেড উইন্ডস কেন বলা হয়, কাকে ট্রেড উইন্ড বলবো আমরা, অনেক জায়গায় কনসেপশনের ঘাটতি থাকে, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আর বেশ কিছু ফ্যাকচুয়াল জিনিস যেরকম আমরা পড়ে থাকি, কনসেপ্ট প্লাস ফ্যাক্ট, যেটা এখন পরীক্ষার ক্ষেত্রেও খুব হাইলি ডিমান্ডেড টপিকস, যেহেতু আমরা দেখছি যে এখন প্রত্যেকটা পরীক্ষায় শুধুমাত্র কিন্তু ওই ইনফরমেশন জিনিসটা চাইছে না, স্পেশালি পিএসসির পরীক্ষাগুলোতে ইনফরমেশন জিনিসটা চাইছে না শুধুমাত্র, হ্যাঁ কোয়েশ্চেন আসছে ইনফরমেটিভ, কিন্তু ইনফরমেশনের সঙ্গে সঙ্গে কিন্তু কনসেপ্ট জিনিসটাও চাইছে। বা বিশেষত যখন প্রিলিমসটা হয়ে গিয়ে মেন্সে যাচ্ছি আমরা যে কোনো পরীক্ষার, তো সেই জায়গায় কিন্তু কনসেপ্টের বিষয়টায় আরও বেশি জোর দিতে হবে আমাদেরকে। তো কাট অফ হাই হচ্ছে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না, তো আমাদেরকে সেই অনুযায়ী প্রিপেয়ার্ড হতে হবে। চলো তাহলে আজকে এখানে শেষ করছি সেশনটা, আবার দেখা হবে কালকে ঠিক 3টের সময়, সকলে চলে এসো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেশনটা ভালো লাগলে চটপট একটুখানি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো, থ্যাংক ইউ।